আচ্ছা, আজকে আমরা যে টপিকগুলো করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন এবং অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা আমাদের গত ক্লাসে মডুলেশন কি, ডিমডুলেশন কি এবং মডুলেশন এবং ডিমডুলেশনের ক্ষেত্রে আহ, যে মাল্টিপ্লেক্সিং টেকনিকগুলো ইউজ করা হয়, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, মডুলেশনের ক্ষেত্রে যে মাল্টিপ্লেক্সিং টেকনিকগুলো ইউজ করা হয় এগুলো নিয়ে আমরা গত ক্লাসে পড়ালেখা করছিলাম। তো আজকে আমাদের যে টপিক এটা আসলে তারই পরবর্তী টপিক, কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন। তো কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন বলতে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে আমরা যখন একটা নন ইলেকট্রিক সিগন্যাল আমরা যখন উৎপন্ন করি সোর্স থেকে, যেমন আমরা কথা বলতেছি, এটা একটা নন ইলেকট্রিক সিগন্যাল। এই সিগন্যালগুলো একটা ট্রান্সডিউসারের মাধ্যমে কন্টিনিউয়াস ওয়েভ ফর্মে রূপান্তরিত হয়, যেটাকে আমরা মেসেজ সিগন্যাল বা বেস ব্যান্ড সিগন্যাল বলবো। তো মডুলেশন আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, সরি ভুল বললাম, একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন। অ্যানালগ মডুলেশনের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন আর একটা হচ্ছে পালস পালস মডুলেশন। এবং ঠিক একইভাবে ডিজিটাল মডুলেশনেও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আমার আমার ঠিক মনে নাই ডিজিটাল মডুলেশন আমি এখন করিনি, তবে একটা নাম মনে আছে, সেটা হচ্ছে পালস কোড মডুলেশন। ওকে, তো আমরা এখন আছি অ্যানালগ মডুলেশনের কন্টিনিউয়াস পার্টে। তার মানে এরপরে অ্যানালগ মডুলেশনের ডিজিটাল পার্ট আছে, অ্যানালগ মডুলেশনের পালস মডুলেশন আছে, সেটা আমরা করব। কন্টিনিউয়াস ওয়েভ ফর্ম বলতেই হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম গুলোকে আমরা কিভাবে মডুলেট করতে পারি, যদি আমার বেস ব্যান্ড বা মেসেজ সিগন্যালটা সাইনোসয়েড হয় তাহলে আমরা সেটাকে কিভাবে মডুলেশন করব। তো বলা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনের দুইটা পার্ট আছে। The two basic families of continuous wave modulation are amplitude modulation, angle modulation. তো বলা হচ্ছে যে মডুলেশন স্যার, আমরা করি। হ্যাঁ বলো। আপনি কি স্লাইড দেখাচ্ছেন স্যার? হ্যাঁ আমি স্লাইড দেখাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে না। না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। স্লাইড দেখতে পাচ্ছি, খালি দেখতে পাচ্ছে, আশিক শোভন দেখতে পাচ্ছে না, দেখা যায় না। আচ্ছা আমি আবার কেটে আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এবার কি সবাই দেখতে পাচ্ছ? একটু বলো। আমাদের তো দেখাচ্ছে যে আমি দেখাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে ওকে, অনেকে দেখা যাচ্ছে। এই আশিক শোভন দেখা যাচ্ছে? পাচ্ছি স্যার, ওকে থ্যাংক ইউ। দেখা যাচ্ছে এখনো? একজন বললো আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে, সমস্যা নেই এখন আর। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনকে আসলে দুইটা ফ্যামিলিতে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। তো যেই মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে ভ্যারি করা হয় সেই মডুলেশনটাকে বলা হবে অ্যামপ্লিটিউড মডুলেশন। এবং যেই মডুলেশন টেকনিকে ফ্রিকোয়েন্সি অথবা ফেজ, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি অথবা ফেজকে মডুলেট করা হয় বা ভ্যারি করা হয় সেই মডুলেশনকে বলা হবে অ্যাঙ্গেল মডুলেশন। আমরা গতদিন বলছিলাম ক্যারিয়ার সিগন্যাল কি, বেস ব্যান্ড সিগন্যাল কি, দুটার মধ্যে পার্থক্য কি। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি হবে, হায়ার হবে। এবং একটা ক্যারিয়ার সিগন্যালের তিনটা ক্যারেক্টারিস্টিক থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে তার ফেজ, একটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক একইভাবে মেসেজ সিগন্যালেরও অ্যামপ্লিটিউড, ফেজ এবং ফ্রিকোয়েন্সি থাকে। ঠিক আছে? আচ্ছা, তো
বলা হচ্ছে সিম্পল system complexity and the two primary communication resources, namely transmitted power and channel bandwidth, are the central issues involved in the design of a communication system. আমরা আমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে একটা চ্যানেলের কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি রিসোর্স থাকে, মানে একটা চ্যানেলের ট্রান্সমিটেড পাওয়ার কি পরিমাণ, পাওয়ার ইন দ্য ট্রান্সমিটেড সিগন্যাল, এবং একটা হচ্ছে চ্যানেল ব্যান্ডউইথ। এই দুটা জিনিসের উপর ডিপেন্ড করে আসলে মডুলেশন টেকনিক্স গুলো অ্যাপ্লাই করা হয়, এবং বলা হচ্ছে যে এটাই সবচেয়ে প্রাইমারি বিষয় একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে। একটা সিস্টেমের একটা চ্যানেলের ব্যান্ডউইথ এবং ট্রান্সমিটেড পাওয়ারটা কি কি অ্যালাউ করতেছে, কোন মডুলেশনটা অ্যালাউ করতেছে। এখন আমার তার মানে আমরা এটার উপর ডিপেন্ড করেই ঠিক করবো আমরা কোন মডুলেশনে যাব। তাহলে কি বোঝা গেল এখান থেকে? আমরা যেটা বুঝলাম, যদি আমরা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে ভ্যারি করি যে মডুলেশন টেকনিকে, সেটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অথবা ফেজকে আমরা ভ্যারি করি যে মডুলেশন টেকনিকে, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল মডুলেশন। বা আলাদাভাবে যদি ভেঙে বলতে চাও, তাহলে যদি ফ্রিকোয়েন্সি করি তাহলে সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি মডুলেশন। যদি সেটাকে আমরা ফেজকে মডুলেশন করি তাহলে বলবো ফেজ মডুলেশন, যে দুটাকে আমরা অ্যাঙ্গেল মডুলেশনের আওতায় ফেলবো। এবার আসতেছি অ্যামপ্লিটিউড মডুলেশন। আমাদের আজকের ক্লাস আরো ক্লাস বা 3টা ক্লাসও লাগবে। সাহিল, তোমার মাইক্রোফোন অফ করো, খুবই বাজে শব্দ আসতেছে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের 4টা স্ট্র্যাটেজি আছে, 4টা লিনিয়ার মডুলেশন স্ট্র্যাটেজি আছে। একটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, আরেকটাকে বলা হচ্ছে ভিএসবি এসসি, আরেকটা এসএসবি, একটা ভিএসবি। তো এম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটার আরেকটা নাম আছে যথাসম্ভব ডিএসবিএফসি, যথাসম্ভব সেটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। তার মানে হচ্ছে এই মডুলেশন মানে এম মডুলেশনের আরেকটা নাম হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার, যদি আমি ভুল না বলে থাকি। যেখানে এটা দেখা যাবে যে আমরা ক্যারিয়ারেরও আউটপুট পাবো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে, সাথে দুইটা আলাদা আলাদা সাইড ব্যান্ডও পাবো। আচ্ছা, এই ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আমার যে সাইড ব্যান্ড গুলো থাকে, সেই সাইড ব্যান্ড গুলোতে পাওয়ার খুব কম থাকে, ঠিক আছে, কিন্তু আমার ব্যান্ডউইথ অনেক বেশি লাগে। এই এএমএ মানে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। আরেকটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এগুলো নাম, এটা জাস্ট নাম, টার্ম আর কি, 4টাই হচ্ছে নতুন টার্ম। সাপ্রেসড ক্যারিয়ার মানে হচ্ছে ক্যারিয়ারকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা ক্যারিয়ারকে বাদ দিয়ে দিলাম, ক্যারিয়ারকে বাদ দিয়ে বাকি শুধু সাইড ব্যান্ড দুটাকে নিয়ে আমরা কাজ করবো। এক্ষেত্রে এটা হবে ব্যান্ডউইথ সেম লাগবে। কথাগুলো জাস্ট শুনে নাও, এখন বুঝতে পারবো না আমার কথাটা সাধারণত, তুমি হয়তো বা নোট ডাউন করে রাখতে পারো। অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা হয়, আমার যে ব্যান্ডউইথ লাগে অ্যামপ্লিটিউড মডুলেশনে, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারও সেম মডুলেশন লাগে, এই সেম ব্যান্ডউইথ লাগে। কিন্তু দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমার সাইড ব্যান্ড ক্যারিয়ার গুলো, সাইড ব্যান্ড যে পাওয়ারটা পাবে সাইড ব্যান্ড দুটা, সেই পাওয়ারটা এএমএ অনেক কম পায়, কিন্তু ডিএসপি এসসি তে অনেক বেশি পায়। তার মানে আমার যে আমরা কি বলছি, দুইটা জিনিস নিয়ে আমাদের সবসময় ভাবতে হবে। একটা হচ্ছে আমার ট্রান্সমিটেড পাওয়ার বা পাওয়ার ইন দ্য ট্রান্সমিটেড সিগন্যাল, এটা নিয়ে ভাবতে হবে, আর একটা হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথ নিয়ে ভাবতে হবে। তাহলে এম এবং ডিএসবি এসসির পার্থক্য কিন্তু বলে দিলাম। এই দুটা ব্যান্ডউইথ সেম লাগে, কিন্তু ট্রান্সমিটেড পাওয়ারের ক্ষেত্রে ডিএসবি এসসিটা এএম এর তুলনায় ভালো। এরপর যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। সিঙ্গেল সাইড ব্যান্ড মানে হচ্ছে আগেরটা কি ছিল, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। তার মানে হচ্ছে আমি ক্যারিয়ার বাদ দিলাম, কিন্তু দুইটা সাইড ব্যান্ড রাখলাম। দুইটা সাইড ব্যান্ড বলতে একটা হচ্ছে ইউএসবি, একটা হচ্ছে এলএসবি। আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, নতুন টার্ম, এই শর্ট টার্ম গুলো লিখে রাখো। ইউএসবি মানে আপার সাইড ব্যান্ড, এলএসবি মানে লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে। সিঙ্গেল সাইড ব্যান্ডে যেটা করা হয়,
সিঙ্গেল সাইড ব্যান্ডে আমরা আইদার আপার সাইড ব্যান্ড নিয়ে কাজ করব অথবা লোয়ার সাইড ব্যান্ড নিয়ে কাজ করব। তাহলে সিঙ্গেল সাইড ব্যান্ডে আমরা কি করব, আইদার আপার সাইড ব্যান্ড নিয়ে কাজ করব নাইলে লোয়ার সাইড ব্যান্ড নিয়ে কাজ করব। এটা সুবিধা কি, এতে আমার চ্যানেল ব্যান্ডউইথ কম লাগবে, এটা হচ্ছে আমার সুবিধা। ঠিক আছে, কিন্তু যদি পাওয়ারের কথা বলো, পাওয়ারের হিসাবে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার এবং সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ারের পাওয়ার সেমই লাগবে, কিন্তু ব্যান্ডউইথের সুবিধা আছে যে আমরা কম জায়গার মধ্য দিয়ে, মানে কম ব্যান্ডউইথের মধ্য দিয়ে সিগন্যালটা ট্রান্সমিট করতে পারবো। আরেকটা কি ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড সিঙ্গেল সাইড ব্যান্ডেরই আরেকটা কি বলবো নতুন কেস। তো এটা সিঙ্গেল সাইড ব্যান্ডের যে সুযোগ সুবিধা ঠিক সমান পরিমাণ সুযোগ সুবিধাই আমরা ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডে পাবো, তবে সেক্ষেত্রে ব্যান্ডউইথে কিছুটা কম বা বেশি লাগে। ঠিক আছে, তাহলে নতুন 4টা টার্ম আমরা শিখলাম। অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটার আরেকটা নাম হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। তো সাধারণত সবসময় অ্যামপ্লিটিউড মডুলেশনই বলা হয়। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। তার মানে হচ্ছে আমরা এক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ সেম লাগবে, কিন্তু আমরা ক্যারিয়ারকে সাপ্রেস করে দিই, ক্যারিয়ারকে আমরা সাপ্রেস করে দিই। এরপরে হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড, তার মানে আমরা আমাদের সাইড ব্যান্ডের আইদার আপার সাইড ব্যান্ড অথবা লোয়ার সাইড ব্যান্ড নিয়ে কাজ করব। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড সিঙ্গেল সাইড ব্যান্ডের একটা পার্ট। ঠিক আছে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সংজ্ঞা। অ্যামপ্লিটিউড মডুলেশন is formally defined as a process in which the amplitude of the carrier wave CT is varied about a mean value linearly with the message signal MT। তার মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলবো, ক্যারিয়ার ওয়েভ সিটি, ক্যারিয়ার ওয়েভকে সিটি বলা হচ্ছে। ঠিক আছে, ডিনোট করা হবে সিটি। আমরা যে বই থেকে এটা পড়তেছি এই টপিকটা সিমন হেইকিনের বই থেকে, সেখানে ক্যারিয়ার ওয়েভকে সিটি দিয়ে প্রকাশ করছে, সি দিয়ে ক্যারিয়ার যেহেতু সিটি। আচ্ছা, মেসেজ সিগন্যালকে প্রকাশ করা হয়েছে এমটি দিয়ে, মেসেজ সিগন্যাল এমটি, ক্যারিয়ার সিগন্যাল সিটি। ওকে, এবং সেগুলো কি টাইম ডোমেইনে, সিটি মানে টাইম ডোমেইন, টি যেহেতু, এমটি মানে টাইম ডোমেইন। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা আমাদের মেসেজ সিগন্যালের সাথে গড় ভাবে আমাদের ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড যে মডুলেশন টেকনিকে ভ্যারি করে থাকি সেটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। ঠিক আছে, আমরা কি বললাম যে আমরা আমাদের মেসেজ সিগন্যালের সাথে আমাদের ক্যারিয়ার সিগন্যালের গড় ভ্যালুকে, যেই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের গড় ভ্যালুকে যেই মডুলেশন টেকনিকের মাধ্যমে ভ্যারি করে থাকি সেটাকেই বলা হবে অ্যামপ্লিটিউড মডুলেশন। সহজ কথায় ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডকে যেই টেকনিকে ভ্যারি করা হবে কার সাপেক্ষে, মেসেজ সিগন্যালের সাপেক্ষে, সেটাকেই বলা হবে অ্যামপ্লিটিউড মডুলেশন। তো বলা হচ্ছে কনসিডার এ সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভ সিটি ডিফাইন্ড বাই সিটি ইজ ইকুয়াল টু এসি কজ 2 পাই এফ সিটি। এটা আসলে একটা সাইনোসয়েডাল বা কজ, মানে মূল কথা সাইনোসয়েডের ইকুয়েশন। আমরা জানি y ইকুয়াল টু a sin ওমেগা টি, এরকম ছিল আমরা যখন এসএসসি তে পড়ছিলাম, যখন নতুন আমরা ওয়েভ কি জানা শিখলাম বা কন্টিনিউয়াস সিগন্যাল কি জানা শিখলাম, সেটা ছিল y ইকুয়াল টু a sin ওমেগা টি। এটাই আসলে সেটাই, a হচ্ছে এসি, ওই এটা হচ্ছে অ্যামপ্লিটিউড ছিল এসি, এসিটা মানে হচ্ছে তাহলে কি, এই এসিটা হচ্ছে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, সাইনের পরিবর্তে কজ। আমি বলছিলাম সাইনোসয়েড মানে আইদার সাইনোসয়েডাল ওয়েভ অথবা কোসাইন ওয়েভ, যেটাই হোক একই কথা, এটাই সাইনোসয়েড বলবো আমরা। আচ্ছা, তাহলে সেখানে সাইন ওমেগা টি ছিল বা কজ ওমেগা টি ছিল, তাহলে কজ ওমেগা টি, ওমেগাটা কি ছিল আসলে 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এখানে ওই এফটা এফসি বলা হয়েছে কারণ বোঝানোর জন্য, যেহেতু আমরা পার্থক্য করতে পারি দুটার মধ্যে। এফসি মানে হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, 2 পাই এফসি টি। ঠিক আছে, তাহলে এ সাইন ওমেগা টি এবং এসি cos 2 পাই এফসিটি, এটা একই কথা। তাহলে সিটি ইকুয়াল টু এসি cos 2 পাই এফসিটি, যেখানে এফসি হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এসি হচ্ছে আমার ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। এখন একটা কোশ্চেন আছে, স্যার ফেজও তো থাকতে পারে, আমরা তো অনেক জায়গায় করছি এসি সাইন ওমেগা টি প্লাস ফাই এরকম ছিল। আমরা আসলে ধরে নিছি
অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যে ফেজ সবসময় 0, সুতরাং ফেজ নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে, শুধু ফ্রিকোয়েন্সি নিয়ে, কিছুটা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলবো, বাকিটা অ্যামপ্লিটিউড নিয়ে, মানে তার ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড নিয়ে ফুল মডুলেশন টেকনিকের যে পড়ালেখাগুলো আছে সেটা হবে। ঠিক আছে, ফেজ নিয়ে কোনো পড়ালেখা হবে না অ্যামপ্লিটিউড মডুলেশন, কারণ ধরে নেওয়া হয় ফেজটা 0 অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা, তো যেখানে নিচে বলছে হোয়ার এসি ইজ দ্য ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, এফসি ইজ দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আমরা অলরেডি বলে দিচ্ছি। দ্য ইনফরমেশন বিয়ারিং সিগন্যাল অর মেসেজ সিগন্যাল ইজ ডিনোটেড বাই এমটি, তার মানে আমার মেসেজ সিগন্যাল এমটি। The terms information bearing signal and message signal are used interchangeably, তার মানে কি, যদি একই কথা কখনো ইনফরমেশন বিয়ারিং সিগন্যাল হিসেবে আমরা বলি, কখনো মেসেজ সিগন্যাল বলি, কিন্তু তোমরা যেন বুঝে নাও যে দুটো একই কথা। To simplify the exposition without affecting the results obtained and conclusions reached, we have assumed that the phase of the carrier wave is 0. Okay, তো আমি অলরেডি বলেই দিলাম যে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এবং যেন কোনো কমপ্লেক্সিটি না আসে, সিম্পলিফাই করার জন্য সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ধরেই নেই ক্যারিয়ার ওয়েভের ফেজ 0। তাহলে an amplitude modulation wave must be thus be described as a function of time as follows: st মানে হচ্ছে amplitude modulated wave। তোমাদেরকে আমি একটা ভিডিও দেখতে বলছিলাম, আমি জানি না কতজন ওই ভিডিওটা দেখছো, ওইখানে এটা st আকারে লেখা ছিল, সরি এটা st লেখা আছে, ওখানে xt ছিল। তো xt আর st একই, একটা যে কোনো বই xt লেখো আর st লেখো, কথা সেম। তার মানে st হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। আচ্ছা, আমাদের মডুলেশনের টেকনিকটা আরেকবার একটু মনে করাই দিই কিভাবে মডুলেশন হইতো। মডুলেশনটা হইতো, প্রথমে আমরা একটা নন ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন করতাম কমিউনিকেশনের ক্ষেত্রে, বাবা আমরা কথা বলতেছি ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে, সেটা একটা ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে কন্টিনিউয়াস ওয়েভ হইতো। সেই কন্টিনিউয়াস ওয়েভটা আমরা ট্রান্সমিটারে পাঠাইতাম, ট্রান্সমিটারে কি হইতো, সেটা মডুলেশন হইতো, সেটা এনকোডিং হইতো, ঠিক আছে, এবং হওয়ার পরে কি হইতো, চ্যানেলে যাইতো এবং সেটা একটা অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল হয়ে যেত, সেই অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল হয়ে যেত, সেই ডিজিটাল সিগন্যালটা যাইতো চ্যানেলে, চ্যানেলের মধ্যে মূল মডুলেশন কাজটা হইতো, চ্যানেল তারপর একটা ডিজিটাল সিগন্যাল বের করে দিত, সেই ডিজিটাল সিগন্যালটা যাইতো আমাদের রিসিভারে, রিসিভার এবার একটা ডিমodulator অথবা ডিকোডার হিসেবে কাজ করতো বা ডিএ কনভার্টার হিসেবে কাজ করে এই ডিজিটাল সিগন্যাল থেকে একটা অ্যানালগ সিগন্যাল উৎপন্ন করতো। এই অ্যানালগ সিগন্যালটা আমাদের আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে আউটপুট ট্রান্সডিউসারে যেত, সেখান থেকে আবার সেটা নন ইলেকট্রিক সিগন্যাল হয়ে যেত, যেহেতু আমরা ভয়েস কমিউনিকেশন নিয়ে কথা বলি। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের মডুলেশন টেকনিক্স, মানে মূল মানে কমিউনিকেশন সিস্টেমে মডুলেশন কিভাবে হয় বা একটা সোর্স থেকে কিভাবে একটা সিগন্যাল ডেস্টিনেশনে পৌঁছায় তার প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, এসটিটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ তার মানে দেখো এখানে এমটি আছে, এমটিটা একটা, এমটি কি মেসেজ সিগন্যাল, এসি হচ্ছে আমার ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, এফসি হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে কে এ নতুন একটা টার্ম চলে আসলো কোথা থেকে জানি, তাহলে কে এটা কি আমাদের জানতে হবে। তাহলে বলা হচ্ছে হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট কল দা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি অফ দা মডুলেটর রেসপন্সিবল ফর দা জেনারেশন অফ দা মডুলেটেড সিগন্যাল এসটি। আচ্ছা, তার মানে কি আমার মডুলেটর কোথায় ছিল, মডুলেটর ছিল আমার ট্রান্সমিটারে। যখন আমার কন্টিনিউয়াস ওয়েভটা ট্রান্সমিটারে চলে আসে, তখন সেখানে একটা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ তৈরি হয়। তার মানে আমার ট্রান্সমিটারে কি কি ক্যারিয়ার সিগন্যালও যায়, আমার ট্রান্সমিটারে আমার মেসেজ সিগন্যালটাও যায়। যখন দুইটা মিলে হয় তখন আমরা কি বলছিলাম, যেখানে একটা মুড়ি মাখানো টাইপের কিছু একটা হবে, যে আমরা মুড়ি মাখাবো, মূল কাজটা হচ্ছে মডুলেটরের কাজ হচ্ছে মুড়ি মাখানো। তার মানে যেই সিগন্যাল গুলো সে পাইছে সেটাকে মিক্স করতে হবে, ঠিক আছে, এবং কার সাথে কি, সেটা হচ্ছে আমরা মডুলেট করব কি অ্যামপ্লিটিউড, কার অ্যামপ্লিটিউড, সেটা হচ্ছে আমার ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড। এর জন্য দেখো আমার ক্যারিয়ার ওয়েভ এসির সাথে 1 প্লাস KAMT গুণ আকারে আছে। তার মানে কি, আমরা আমাদের যেই ক্যারিয়ারটা আছে তার অ্যামপ্লিটিউডকে আমরা মডুলেট করব। এর জন্য আমাদের যেই মডুলেটেড যে ওয়েভটা আমরা পাবো সেটা আমার ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডের সাথেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে AC 1 প্লাস KAMT ইনটু cos 2 পাই FCT। এটা হচ্ছে আমার কি, এটা আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। আচ্ছা,
যেখানে কে হচ্ছে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি। টিপিক্যালি দ্য ক্যারিয়ার অ্যামপ্লিটিউড এসি এন্ড দ্য মেসেজ সিগন্যাল এমটি আর মেজার্ড ইন ভোল্টস। তার মানে এসি একটা অ্যামপ্লিটিউড, সুতরাং তার একক ভোল্ট, এমটি একটা অ্যামপ্লিটিউড, তার একক আমরা ধরে নিব ভোল্ট। টিপিক্যালি in which case the amplitude sensitivity k is measured in volt inverse। তার মানে কি k কে আমরা বলবো ইনভার্স ভোল্ট, ঠিক আছে, k এর একক হচ্ছে ভোল্ট ইনভার্স। Notice that if the message signal mt is switched off, the sinusoidal carrier is left intact। আচ্ছা, এই ইকুয়েশনে যদি আমরা mt কে 0 ধরি, মানে এমন হয় যে আমার ট্রান্সমিটারে শুধু ক্যারিয়ার ওয়েভই গেছে, কোনো মেসেজ সিগন্যাল যায় নাই, কোনো মেসেজ সিগন্যাল আমি পাঠাই নাই, শুধু ক্যারিয়ার দিয়ে রাখছি, তাইলে এমটি কে যদি আমরা এই ইকুয়েশনে 0 বসাই, তাহলে কি হয়ে যাবে, কে এ 0 হয়ে যাবে, কে এ এমটি এই টার্মটা হয়ে যাবে 0, তাহলে বাকি থাকে কি 1। তার মানে কি এসটি ইকুয়াল টু পাওয়া যাবে এসি cos 2 পাই এফসিটি। তার মানে ক্যারিয়ার সিগন্যালই শুধুমাত্র আমার ট্রান্সমিটারে গেছে, কোনো মেসেজ সিগন্যাল যায় নাই, ঠিক আছে, এই ইকুয়েশনটা এমন। তার মানে যদি এমটি যায়, তাহলে এমটির সাথে একটা অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি অ্যাড হবে অটোমেটিক্যালি, যেন সে এটাকে মডুলেট করতে পারে। এটা মডুলেটরের কাজ, মডুলেটর এই দুটাকে মিক্স করে এই সিগন্যাল তৈরি করে। মানে এমটি দিলাম, সেখানে একটা ক্যারিয়ার দিলাম, দেওয়ার পরে মডুলে কি বলে ট্রান্সমিটারে মডুলেটর এই কাজটা করবে, এবং সেই ইকুয়েশনটা হবে এসটি ইকুয়াল টু এসি 1 প্লাস কে এ এমটি cos 2 পাই এফসি টি। আচ্ছা, এই ছবিটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, এখান থেকে বলি। এখানে বলা হয়েছে ফিগার 1.3 এ shows a message signal empty and figures 1.3b এবং 1.3c show the corresponding AM wave ST for two values of amplitude sensitivity Ka and the carrier amplitude AC equal to 1 volt। আচ্ছা, আমাদের যে ইকুয়েশনটা ছিল সেখানে যদি AC equal to 1 volt ধরি, তাহলে ইকুয়েশন হয়ে যায় শুধুমাত্র থাকে 1 প্লাস Ka mt into cos 2 pi fct, যদি এসি ইকুয়াল টু 1 ধরি, মানে এসি ভোল্টেজ যদি 1 ধরে। আচ্ছা, এখন বলা হচ্ছে তাহলে cos 2 পাই এফসিটি, যেটা cos 2 পাই এফসিটি, এটা তো একটা টার্ম, বুঝতেই পারতেছো যে সেখানে তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে তার টাইম পিরিয়ড আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যেটা ছবি এখানে আছে, কি কি ছবি বলা হচ্ছে, এ হচ্ছে মেসেজ সিগন্যাল এমটি, এটা একটা ছবি দেখতে পাচ্ছ, আমাদের এমটির একটা ছবি, যে আমাদের মেসেজ সিগন্যালটা এমন, তার অ্যামপ্লিটিউড প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে, ওকে, একটা কন্টিনিউয়াস ওয়েভ বোঝা যাচ্ছে। এবার যেটা হচ্ছে বি, এম ওয়েভ ফর কে এ এমটি লেস দেন 1 ফর অল টি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বি, বি দেখা যাচ্ছে না, বি কোথায় লেখা আছে। কথা হচ্ছে যদি কে এমটির মান 1 এর চেয়ে কম হয়, তাহলে আমাদের আউটপুটটা আসবে এমন কে এমটির জন্য, তার মানে কোনো জায়গায় ফেজ রিভার্সাল হবে না। এখানে কি হইলো দেখো, এই মেসেজ সিগন্যালের সাথে গড় ভাবে আমার ক্যারিয়ার ওয়েভটা অ্যাড হয়ে গেছে। আমার ক্যারিয়ার ওয়েভ কেমন হবে, এসি cos 2 পাই এফসিটি, এসি cos মানে 90 ডিগ্রি, মানে 0 থেকে শুরু হবে না আমার ওয়েভটা, আমার ওয়েভটা শুরু হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। এর জন্য আমার এই দেখো ক্যারিয়ারটা শুরু হয়েছে কোথা থেকে, একবারে +1 থেকে, +1 থেকে শুরু হয়ে সে -1 এ যাবে, আবার +1 এর কাছাকাছি যাবে, আবার -1 এর কাছাকাছি যাবে, কিন্তু -1 এ কিন্তু আর ফেরত যাবে না। কারণ কি, তার আমরা আসলে কি মডুলেট করব, তার অ্যামপ্লিটিউড কে মডুলেট করব। তার মানে আমার একটা এসি cos ওমেগা 2 পাই cos 2 পাই এফসিটি, যেটা তার যে ছবি, সেটা আশা করি তোমরা জানো সবাই বা বুঝো সবাই। সেটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড সেম থাকবে এসি, মানে ম্যাক্সিমাম এসি, আর সর্বনিম্ন হবে মাইনাস এসি, কিন্তু সে কি সবসময় তার অ্যামপ্লিটিউড সেম থাকবে, একটা কজ ওয়েভ বা একটা সাইনোসয়েডাল ওয়েভে, মানে কনস্ট্যান্ট সাইনোসয়েডাল বা একটা কোসাইন ওয়েভে। কিন্তু দেখো এখানে কি হয়েছে, তার অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হয়েছে, এবং এই যে উপরে যে একটা উপরে একটা ওয়েভ আঁকানো আছে তার অ্যামপ্লিটিউড দিয়ে, এবং নিচেও দেখো মাইনাস পার্টেও একটা ওয়েভ আঁকানো আছে। এখান থেকে আমরা কি বুঝতেছি যে আমার যে ক্যারিয়ার ওয়েভটা ছিল তার অ্যামপ্লিটিউড কিন্তু প্রতি মোমেন্টে চেঞ্জ হয়েছে, টাইমের রেসপেক্টে তার অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে। তার মানে কি, তার অ্যামপ্লিটিউড প্রথমে একবার বাড়তেছে, সরি প্রথমে একবার কমতেছে, এরপর আবার কি বাড়বে, তারপর আবার কমবে, তারপর আবার বাড়বে, এইভাবে আসবে। যদি সেটা কে এমটি এই টার্মটা যদি 1 এর চেয়ে কম হয়, তার মানে কে এবং এমটি গুণ করলে
যদি সেটা 1 এর থেকে কম হয় তাহলে এরকম আউটপুট পাওয়া যাবে, মানে এটা হবে আমার মডুলেটেড ওয়েভের ছবি, এটা হবে আমার মডুলেটেড ওয়েভের ছবি যদি কেএমটি 1 এর চেয়ে কম হয়। আচ্ছা, যদি কেএমটি 1 এর থেকে বেশি হয় তাহলে কি হবে? কেএমটি যদি 1 এর থেকে বেশি হয় তাহলে দেখো এটা কোসাইন ওয়েভ, তার মানে 1 থেকে শুরু হবে সিগন্যালটা, 1 থেকে শুরু হয়ে -1, তারপরে কি তার অ্যামপ্লিটিউড কমতেছে কমতেছে কমতেছে, একটা জায়গায় যে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ফেজ রিভার্সাল হয়ে যাবে। যেহেতু কে এমটি 1 এর থেকে বেশি, সুতরাং এখানে ফেজ রিভার্সাল ঘটবে, কারণ দুইটা কে এমটি যদি 1 এর থেকে বেশি হয় তাহলে যেটা দেখা যাবে যে আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কে আমরা যদি উপরে উপরে যদি একটা ওয়েভ দিয়ে আঁকাই এবং তার মাইনাস দিয়ে যদি একটা ওয়েভ দিয়ে আঁকাই, তাহলে সেটা আসলে একটা জায়গায় ছেদ করতেছে, যেটা কিন্তু আমার এই বি ফিগারে ছেদ করতেছে না। এবং দেখো যে সেখানে একটা মেনটেন করা হচ্ছে যে কি বলে এটাকে, সে কখনোই জিরো লাইন, যেটা জিরো লাইনে সে কখনো ক্রস করবে না। কিন্তু যদি কে এমটি 1 এর থেকে বেশি হয় তাহলে কিন্তু সে এখানে ক্রস করতেছে, এই একটা জায়গায় ক্রস করতেছে যেখানে উপরে লেখা আছে ফেজ রিভার্সাল। ওকে, সেটা একটু ভালোভাবে বুঝবা, আমরা আর একটু ভিতরে গেলে বুঝবা। তো মূল কথা হচ্ছে কেএমটি টাকে 1 এর থেকে কম হতে হবে, কথা হচ্ছে এটা, আমরা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি কেএমটি কে কম হতে হবে। আচ্ছা, তো এবার যেটা বলা হচ্ছে ইন অ্যামপ্লিটিউড মডুলেশন ইনফরমেশন পার্টেইনিং টু দা সিগন্যাল মেসেজ সিগন্যাল এমটি resides solely in the envelope which is defined as the amplitude of the modulated wave ST, that is AC1 plus KMT. From this expression we observe that the envelope of ST has essentially the same shape as the message signal MT provided that two conditions are satisfied. আচ্ছা, একটু বলে নেই, দেখো আরেকটা জিনিস একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমার যে এসি cos 2 pi FCT ছিল, আমি একটা জিনিস মিস করছি, ওটা আবার বলতেছি। এসি cos 2 pi FCT ছিল, এখানে এসি কে আমরা কত ধরে নিলাম? 1 ধরে নিলাম এই ছবিটা ব্যাখ্যা করার ক্ষেত্রে। এবং দেখো যে এই প্রথমে যখন বলছে যে আমরা 1.3b এবং 1.3c, এখানে আমরা ধরে নিচ্ছি এসি ইকুয়াল টু 1। যদি 1 ধরে নাই তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু হওয়ার কথা ছিল কত? আমার অ্যামপ্লিটিউড 1, অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভে। কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটা কিন্তু 1 এখানে, এটা কিন্তু 1 এর থেকেও উপরে। তার মানে এই অংশটা কোত্থেকে আসছে? এই অংশটা অ্যাড হয়েছে, এই অংশটা অ্যাড হয়েছে মেসেজ সিগন্যাল থেকে। ঠিক আছে, এই অংশটা অ্যাড হয়েছে মেসেজ সিগন্যাল থেকে। এখন আমার মেসেজ সিগন্যাল তো সবসময় 1 না, সবসময় কি 1? আমার মেসেজ সিগন্যাল আস্তে আস্তে কমতেছে, এরপর আবার বাড়তেছে। এই শেপটাই কিন্তু আমরা এখানে পাবো। দেখো এখানে আস্তে আস্তে আমার অ্যামপ্লিটিউডও কমবে। দেখো যেখানে আমার এই পর্যন্ত আমার 1 আছে, আমার এই কাজটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, হিসাব অনুযায়ী তোমাদের সবার কাজটা দেখার কথা। এখানে 1 আসতেছে, তার মানে কি আমার ওয়েভটার এই পয়েন্টটা হচ্ছে আমার এই পয়েন্ট। ঠিক আছে, এরপরে কি হইলো, সে নিচের দিকে নামলো, তার মানে এই যে এই অংশটা নিচের দিকে নামলো, সেই ওয়েভ ফর্মটা এখান থেকে নিচের দিকে আসলো। এরপরে সে আবার কি উপর দিকে গেছে, এর জন্য দেখো এখানে আবার 1 থেকে আবার সে উপর দিকে যাচ্ছে। তার মানে আমরা যেই অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ পাবো তার উপর দিয়ে যদি আমরা একটা ওয়েভ আঁকাই, সেই ওয়েভটা আমাদের মেসেজ সিগন্যালের ওয়েভ ফর্মের সেম শেপটাই ধারণ করবে, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার কি বললো, লাস্ট যেটা বললো সেটা হচ্ছে যদি দুইটা কন্ডিশন আমরা স্যাটিসফাই করতে পারি তাহলে আমরা ওই মেসেজ সিগন্যালের শেপটাই আমরা অ্যামপ্লিটিউড মডুলেটর ওয়েভে পাবো, যদি যে শর্ত পূরণ করতে পারি। তার প্রথম শর্তই ছিল ওইটা, যে এটা ছবি আমি তোমাদেরকে দেখাইলাম, যে the amplitude of KMT is always less than unity, that is KMT is less than 1 for all t। তার মানে যদি কেএমটি যদি সবসময় 1 এর চেয়ে কম হয় তাহলেই শুধুমাত্র আমরা এমন একটা ওয়েভ ফর্ম পাবো আউটপুটে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ হিসেবে, যেখানে তারা কোথাও একটা আরেকটাকে ছেদ করবে না, বা এখানে কোথাও ফেজে রিভার্সাল হবে না। আচ্ছা, তারপর কি বলছে, দিস কন্ডিশন ইজ ইলাস্ট্রেটেড ইন ফিগার 2.3b, আমাদের ছবিটা আর কি দেখাইলাম। ইট ইনশিওরস দ্যাট দ্য ফাংশন 1 প্লাস KMT ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে কি, আমার মূল যে টার্মটা ছিল সেটা ছিল এসি 1 প্লাস KMT cos 2 pi FCT, তার মানে 1 প্লাস KMT
সব সময় পজিটিভই হবে 1 প্লাস কে এমটি। কারণ কি কে এমটি তো একের চেয়ে কম, কিন্তু 1 তো সবসময় আমার আছে, সেটা পজিটিভ। তার মানে আমার এই মানটা হবে পজিটিভ 1 প্লাস কে এমটি, কিন্তু কে এমটি হবে 1 এর থেকে কম। আচ্ছা, and since an envelope is a positive function, we may express the envelope of am wave st of equation 2.2 as 1 ac 1 plus k empty। তার মানে আমরা আমাদের ইনভেলপে বলতে পারি যে এসি 1 প্লাস কে এমটি একটা পজিটিভ ফাংশন। কারণ কি 1 প্লাস কে এমটি একটা পজিটিভ ফাংশন, যেহেতু 1 এর চেয়ে বেশি, সুতরাং এসি 1 প্লাস কে এমটি একটা পজিটিভ ফাংশন। যদি পজিটিভ ফাংশন হয় তাহলে কি হবে, সে কখনো জিরো ক্রস করে নিচের দিকে আসবে না। পজিটিভ ফাংশন হওয়া মানে কি, সে কখনো জিরো ক্রস করে নিচের দিকে আসবে না, সুতরাং কোথাও ছেদ হবে না। কোথাও ছেদ না হলে ফেজ রিভার্সাল হবে না। এবং আমরা যেই ওয়েভফর্মটা পাবো উপর দিয়ে, সেই ওয়েভফর্মটা একটা ইনভেলপের আকৃতি ধারণ করবে, যে ইনভেলপটা আমাদেরকে আমাদের মেসেজ সিগন্যালটা কেমন সেটার একটা ধারণা দিবে। When the amplitude sensitivity K of the modulator is large enough to make KMT is greater than 1, যদি K এর মানটা এতটা বেশি হয়, এমন হয় যে KMT 1 এর থেকে বেশি হয়, for any t মানে যে কোনো সময়ের ক্ষেত্রে the carrier wave becomes over modulated। তার মানে কি আমার ক্যারিয়ার ওয়েভটা ওভার মডুলেটেড হয়ে যায়, রেজাল্টিং ইন ক্যারিয়ার ফেজ রিভার্সালস whenever the factor 1 plus mt crosses 0। আচ্ছা, যদি কে এমটির মান 1 এর থেকে বেশি হয়, তাইলে দেখো 1 প্লাস কে এমটির মান কি হবে, 2 এর থেকে বেশি হয়ে যাবে। এবং 2 এর থেকে বেশি হয়ে যাওয়া মানে সে ওভার মডুলেটেড হয়ে গেল। ওভার মডুলেটেড হয়ে যাওয়া মানে কি হবে, তখন একটা এটার সঙ্গে ছেদ করবে। ওভার মডুলেটেড বলতে তার আপার মানে পজিটিভ পার্টের যে এনভেলপটা আমরা পাচ্ছি এবং নেগেটিভ পার্টের যে এনভেলপটা আমরা পাচ্ছি, এই দুটা একে অপরকে ছেদ করবে। যখনই ছেদ করবে তখন ফেজ রিভার্সালস হবে। এবং আমরা যদি এটাকে মডুলেশন করে আউটপুটে দেই, তাহলে কিন্তু আমার সিগন্যালের কোনো একটা অংশে আমি যে কথা বলবো তার উল্টা কথাটা আউটপুট আকারে যাবে, যেহেতু ফেজ রিভার্সাল হয়ে গেছে। আচ্ছা, তো বলা হইলো দ্য মডুলেটেড ওয়েভ দেন এক্সিবিটস এনভেলপ ডিস্টরশন। তার মানে কি এনভেলপের মধ্যে ডিস্টরশন ঘটবে, যে আমরা বলছিলাম ডিস্টরশন এবং নয়েজ। তার মানে আমার ট্রান্সমিটারে আমার একটা ডিস্টরশন হয়ে গেল। অ্যাজ ফিগার 2.3c, এটা 2.3c বলতে আমাদের 1.3c যেটা। It is therefore apparent that by avoiding over modulation, a one-to-one relationship is maintained between the envelope of the AM wave and the modulated wave for all values of time, a useful feature, as we shall see later on. The absolute maximum value of KMT multiplied by 100 is referred as to the percentage modulation। আচ্ছা, তার মানে KMT কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাইলে আমরা পার্সেন্টেজ পাবো যে সে আসলে কত পার্সেন্ট মডুলেশন হয়েছে। তার মানে কি 1 এর বেশি যদি হয় KMT এর মান, তাইলে মডুলেশনটা হবে কত, 100 দিয়ে গুণ করো। 1 এর বেশি যদি হয় পাবো 1.3। 1.3 দিয়ে 100 দিয়ে গুণ করলে কি হবে, 130% মডুলেশন। কিন্তু আমরা আসলে 1 এর 100% এর বেশি মডুলেশন চাই না। সেক্ষেত্রে তার মানে এটা ওভার মডুলেশন। 1 এর উপরে যদি যায় তাহলে সেটা ওভার মডুলেশন হয়। আচ্ছা, তাহলে কেএমডি এর মানটা খুবই কম হবে, 1 এর থেকে তো কম হবে এবং খুবই কম হবে। আমরা কখনোই চাবো না যে 200% এর 200% মডুলেশন হবে। ঠিক আছে? আচ্ছা, 200% মডুলেশন বলতে কি বোঝায়, এখন একটা কোশ্চেন। স্যার 130% এবং 200% মডুলেশনের মধ্যে পার্থক্য কি? একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে এবং এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি। যে অ্যান্সারটা দিলে হয়তো তোমাদের একটা মাথা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, দেখো ক্যারিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউড আমরা ধরে নিছি 1 এই ছবির জন্য। এই ছবিতে চলে যাচ্ছি, ঠিক আছে, বি ছবি। ক্যারিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউড আমরা ধরে নিছি 1, ঠিক আছে। যদি আমার 200% মডুলেশন হয়, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে দেখো, 1 প্লাস কে এমটি মানে 2 সাপোজ, তাই না? যদি 200% হয় তাহলে 1 প্লাস কে এমটি হবে 2, হ্যাঁ, বা 2.1 ধরে, যেহেতু বলছে কে এমটি এর মান 1 এর থেকে বেশি, তার মানে ধরলাম 1.1। তাহলে এটা হবে 2.1, 1 প্লাস কে এমটি এর মান 2.1 মানে হচ্ছে আমার ক্যারিয়ারের যে মানটা ছিল 1 মানে অ্যাম্পলিটিউডের মান, সেটা প্রথমেই শুরু হবে 2.1 থেকে। প্রথমেই শুরু হবে কোথা থেকে, 2.1 থেকে। তার মানে আমার ফার্স্ট যেই জিনিসটা থাকবে, আমার যে ফার্স্ট ওয়েভটা স্টার্ট হবে, যেটা এখানে 1 এর থেকে, দেখো 1 এর থেকে একটু বেশি, মানে মোটামুটি এখানে বোঝা যাচ্ছে এটা 1.7 ও ধরা যেতে পারে, যে 1.7 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু সেটা হবে কোথা থেকে, 2.1 থেকে। 2.1 থেকে মানে যখন সে
আমার মেসেজ সিগন্যাল যখন জিরোতে আসবে এই জায়গায়, তখন সে আসবে কোথায়, সে তখন ওয়ানে আসবে, ঠিক আছে। তারপরে সে যখন নিচের দিকে যাবে, তখন এই জায়গাটায় এই জায়গাটায় মানে এই সি ছবিতে যে দেখো, এই জায়গাটায় যে একটা আরেকটাকে ছেদ করবে। তার মানে আমরা যদি 200% বা 200%-এর বেশি মডুলেশন করি, তার মানে একে অপরকে ছেদ করবে, কারণ সে সেভাবে উপর যত প্লাস পয়েন্ট থাকবে তার তত মাইনাস পয়েন্টও থাকবে, মানে সে জিরোকে ক্রস করে ফেলবে। কিন্তু যদি সেটা 200-র কম হয়, তার মানে কি আমার ওয়ান ছিল এসটির মান, এবং আমার মেসেজ সিগন্যালের এই অ্যামপ্লিটিউডকে অ্যাড করার পর সেটা 1.7 বা 1.3 যদি হয়, তাহলে সেটা আসলে একটা একটাকে ছেদ করবে না, কারণ সে তার ভ্যালুটা তার মডুলেশনটা হয়তো 130% বা 170%, তার মানে সে কখনো জিরোকে ক্রস করবে না, যেহেতু সে খুব কম ভ্যালুতে উপরে উঠছে, তার মানে খুব কম ভ্যালুতে নিচে নামবে। তার মানে হচ্ছে 1 থেকে সে উপরে উঠছে 0.7, তার মানে 1 থেকে সে নিচে নামবে কত, 0.7, কারণ যে পরিমাণে সে উপর দিকে যাবে সে পরিমাণে সে নিচের দিকেও যাবে আমার মেসেজ সিগন্যালের ক্ষেত্রে। তাহলে 1.3 যদি হয়, তাহলে সর্বনিম্ন পয়েন্ট হবে 0.7, মানে 1 থেকে -0.3, এবং ম্যাক্সিমাম পয়েন্ট কত 1.3। এটা যদি 1.7 হয়, মানে 170% মডুলেশন হয়, তাহলে আমার ম্যাক্সিমাম পয়েন্ট আমি পাবো, আমার ম্যাক্সিমাম পয়েন্ট পাবো 1.7, এবং মিনিমাম পয়েন্ট পাবো 1 মাইনাস 0.7, মানে 0.3। তারপরে সে কিন্তু তাও মিনিমাম পয়েন্ট 0.3 তে আসবে, মানে সে কিন্তু জিরোকে ক্রস করতেছে না। কিন্তু যদি এটা 2.1 হয়, তাহলে কি হবে, ম্যাক্সিমাম মানে 210% মডুলেশন হয়, তাহলে আমার ম্যাক্সিমাম পয়েন্ট হবে 1 এর থেকে আরো 1.1 বেশি, তার মানে 2.1। তাহলে মিনিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু হবে 1 মাইনাস 1.1, তার মানে -0.1। তার মানে তো বোঝা যাচ্ছে যে সে জিরোকে ক্রস করতেছে। সুতরাং এখানে ওই এটা হচ্ছে আমি কি বললাম, পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে বললাম। তাহলে নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু কত, -2.1, আর সেটা সর্বনিম্ন আবার ভ্যালু কত, -1 প্লাস 1.1, তার মানে এটা হবে প্লাস 0.1। তার মানে দেখো আমার নেগেটিভ সাইডের ইনভেলপের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0.1, পজিটিভ সাইডের ইনভেলপের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -0.1। সুতরাং এই দেখো এই জায়গাটার মধ্যে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এটাই হচ্ছে 200% মডুলেশন বা 130% মডুলেশনের মধ্যে পার্থক্য। বা যদি মডুলেশন 1 প্লাস কে এমটি, মানে এই টার্মটা যদি কে এমটি যদি 1 এর থেকে বেশি হয়, তাহলে কেন এই ফেজ রিভার্সালটা হচ্ছে, ঠিক আছে। তার মানে কে এমটির মানটা 1 এর থেকে যদি কম হয়, তাহলে আমার এই ফেজ রিভার্সালটা ঘটবে না। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? দুই একজন একটু যদি বলো, আমি টার্মটা আসলে জি স্যার, একটু স্যার কঠিন স্যার বিষয়টা, কিন্তু একটু কঠিন লাগতেছে। আমি চাইলে আরেকবার বলতে পারি জিনিসটা, যদি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে ছবি আঁকা এলে বোঝানো যায় তো। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ওকে মাইক অফ করো, ইয়ে। আমি জি যেটা স্যার। বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ওয়েভ, মানে কি বলতে চাই, ক্যারিয়ার ওয়েভ দেওয়া আছে, সেটা হচ্ছে এসি 2 পাই এফসিটি। এখন যদি এসির মান 1 হয়, তাহলে এটা হবে ক্যারিয়ার ওয়েভটা হয়ে যায় কি, শুধু হয়ে যায় 2 পাই এফসিটি, তাই তো। একটা cos 2 পাই এফসিটি ওয়েভ ফর্ম আশা করি তোমরা সবাই জানো। সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 1, মিনিমাম ভ্যালু পাওয়া যায় -1। একটা cos 2 পাই এফসিটি যদি আমরা আঁকাইতে চাই, যার অ্যামপ্লিটিউড হবে 1, ঠিক আছে। তার মানে তার ম্যাক্সিমাম ভ্যালু হবে 1, সর্বনিম্ন ভ্যালু -1। cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1। cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1, সর্বনিম্ন -1। এখন যেহেতু তার অ্যামপ্লিটিউড 1, তার মানে এর সঙ্গে 1 দিয়ে গুণ হবে, তার মানে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে 1, মিনিমাম অ্যামপ্লিটিউড হবে -1। ওকে, এটা একটা ওয়েভ ফর্ম, এবং এটা কিন্তু সব জায়গায় এই একই ওয়েভ ফর্ম মেনটেন হবে, একটা সাইনোসয়েডাল ওয়েভ যেরকম মেনটেন হয়। কিন্তু যখন আমরা এটাকে মডুলেট করব, তার মানে কি আমার ট্রান্সমিটারে যখন মেসেজ সিগন্যালটাকে ইনসার্ট করব এটার সাথে, এখন আমরা ওই কে এমটির মানের উপর ডিপেন্ড করবে যে আমার এই মডুলেশনটা কেমন হবে। এখন আমরা বলতেছি ভাবো মডুলেশন হবে কে এমটির মান হচ্ছে 0.3, কে এমটির মান 0.3, তাহলে আমার এসটির ইকুয়েশনটা হয় 1.3 এসি cos 2 পাই এফসিটি। কারণ এসির মান তো আমরা ধরে নিলাম 1, ধরে নিলে এবার হয়ে যায় 1.3 cos 2 পাই এফসিটি। এটা হয়ে যায় আমার কিসের ইকুয়েশন, আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। আচ্ছা, এখন এর মানে কি,
এর মানে হচ্ছে আমার cos 2 পাই fct এর সাথে 1.3 এর গুণ হবে, যেহেতু আগে 1 গুণ করলাম ক্যারিয়ার ওয়েভের ক্ষেত্রে, এবার অ্যামপ্লিটিউড মডুলেটরের ক্ষেত্রে 1.3 গুণ হবে। 1.3 গুণ হওয়া মানে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটা হবে এখন 1.3, এটা আমার ম্যাক্সিমাম পয়েন্ট পজিটিভ সাইকেল, মানে উপর পজিটিভ এক্সিসে, ওয়াই এক্সিসে পজিটিভ সাইডে, এবং ওয়াই এক্সিসের নেগেটিভ সাইডে আমার মিনিমাম ভ্যালু হবে 1.3। ঠিক আছে, মিনিমাম ভ্যালু হবে 1.3। আচ্ছা, এবার আমার মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করে এই মানটা কমবে বা বাড়বে। এটার কনস্ট্যান্ট সবসময় 1.3 বা -1.3 থাকবে না, কারণ এটা মডুলেট করা হবে। তাহলে এবারে 1.3টা পরের পিকে যে হবে 1.2, পরের পিকে যে হবে 1.1, পরের পিকে যে হবে 1। এটা ডিপেন্ড করবে কার উপর? আমার মেসেজ সিগন্যালের উপর। যদি মেসেজ সিগন্যাল আস্তে আস্তে কমে তাহলে যদি মেসেজ সিগন্যাল আস্তে আস্তে কমে তাহলে আমার এই এই অ্যামপ্লিটিউড গুলো কমবে। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে স্যার পজিটিভ সাইকেলের জন্য আপনি একটা ইনভেলপ আঁকাইলেন, এই যে এই ছবিটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে আমার পজিটিভ ইনভেলপ, এই যে উপর দিয়ে মানে প্রত্যেকটা পিকে পজিটিভ ওয়াই এক্সিসে পজিটিভ এক্সিসে যে পিক গুলো পাচ্ছি, এই পিকের উপর দিয়ে যে একটা ওয়েভ আঁকানো আছে ছবিতে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো ইনভেলপ। আবার নেগেটিভ পিক দিয়েও একটা এনভেলপ আঁকানো আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ উপর দিকে ডট 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 সাইন, যেটা সেটা হচ্ছে এনভেলপ। আচ্ছা, এখন 1.3 এর ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট যদি 1.3 হয়, নেগেটিভ পয়েন্টটা আমরা জানি, নেগেটিভ পয়েন্টটা হবে 1 এর থেকে, যেহেতু এটা 0.3 বেশি, নেগেটিভ পয়েন্টটা 1 এর থেকে 0.3 কম হবে। মানে কি, যখন আমার মেসেজ সিগন্যাল 0 ক্রস করবে, যেহেতু আমার মেসেজ সিগন্যাল দেখো এখানে 0 ক্রস করতেছে, তখন সে আসলে আমার এই সিগন্যালের 1 ক্রস করবে, মানে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের 1 ক্রস করবে। যখন এটা নিচের দিকে যাবে, সে যদি এই তার ম্যাক্সিমাম ভ্যালু থেকেও পর্যন্ত নিচেও যেত, তাইলে আমার এই মডুলেটেড ওয়েভটার সর্বনিম্ন পয়েন্ট হয়তো পজিটিভ যে এনভেলপ তার হয়তো 0.7। ঠিক একইভাবে নেগেটিভ এনভেলপেরও সর্বনিম্ন পয়েন্ট হয়তো -0.7 এবং সর্বোচ্চ পয়েন্ট হয়তো তোমার -1.3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোন ক্ষেত্রে? যদি 130% মডুলেশন হয় সেক্ষেত্রে। সুতরাং দেখো আমার দুইটা এনভেলপেরই সর্বনিম্ন বিন্দু কিন্তু একটা আরেকটাকে ছেদ করতেছে না, কারণ একটাও আছে 0.7 এ ওয়াই এক্সিস এর, আরেকটা আছে -0.7 এ, এটা কিন্তু 0 ক্রস করে না। আচ্ছা, আমরা বলতেছি যদি এই মডুলেশনটা 200% এর বেশি হয়, তাইলে আমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার পজিটিভ পিকের ভ্যালু হবে 2.1, যেহেতু 200% এর বেশি মানে কি, কে এ এমপির মান 1.1 ধরে নিলাম, তাহলে টোটাল 1 প্লাস কে এমপির মান হবে 2.1। এসি যদি 1 হয় তাহলে হবে 2.1 cos 2 পাই এফসিটি। আচ্ছা, এবার তার মানে আমার সর্বোচ্চ যে পিক পাবো পজিটিভ ওয়াই এক্সিসে সেটা হবে 2.1, নেগেটিভ ওয়াই এক্সিসে যেটা পাবো সেটা হবে -2.1। আচ্ছা, এবার পজিটিভ সাইডে পজিটিভ ওয়াই এক্সিসে সর্বনিম্ন বিন্দুটা কি পাবো? সর্বনিম্ন বিন্দু পাবো, যেহেতু এটা এসি 1 এর থেকে 1.1 বেশি, তাহলে এসি 1 এর থেকে সে সর্বনিম্ন বিন্দু হবে 1.1 কম, তাহলে 1 - 1.1 করলে হয় -0.1। ঠিক একইভাবে নেগেটিভ পিকের ক্ষেত্রে তার একটা সর্বনিম্ন বিন্দু পাওয়া যাবে, সেটা হবে -2.1 প্লাস 1.1, তার মানে সরি ভুল করলাম, 1 মাইনাস -1 প্লাস 1.1, তার মানে এটা হবে 0.1। তাহলে আমার নেগেটিভ ইনভেলপ যেটা, সেটা সর্বনিম্ন বিন্দু পাচ্ছি 0.1, এবং পজিটিভ যে ইনভেলপ সেটা সর্বনিম্ন বিন্দু পাচ্ছি -0.1। এবং এই কারণে এই যে আমাদের সি যে ছবিটা, এই ছবিতে ফেজ রিভার্সাল হয়েছে। আপাতত এটুকুই বলতেছি, যে যতটুকু বুঝছো ততটুকুই আপাতত বুঝে রাখো। আশা করি এটা আমরা বোঝানোর সময় পাবো বা আরো সুযোগ পাবো, করতে করতে অনেকটা বুঝতে পারবো। কিছুটা হইলেও বুঝার কথা, আমার কিছুটা হইলেও বুঝার কথা। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার, হ্যাঁ, একটা কথা ছিল অবশ্যই। স্যার, এই স্লাইড গুলো না স্যার আমাদের কাছে নাই। এই স্লাইড গুলো তোমাদের কাছে নাই? তোমাদেরকে যে স্লাইড দেওয়া আছে এটা এটা সেম স্লাইড, না এটাকে স্যার, আমি এই স্লাইড থেকে স্যার নাই স্যার, এর আগ থেকে ছিল। না, তোমাদেরকে স্লাইড দেওয়া আছে, তুমি তাহলে নামায় নাও নাই। না আমি স্যার, যে আমিও পাইলাম না, আগে খালিদও পাইলো না স্যার, এর জন্যই বলা স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে বলতেছি
আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমি তোমাদেরকে যে স্লাইডটা দিচ্ছিলাম 1 2 3 লেকচার 1 2 3 গত মাসে জি। কমিউনিকেশন থিওরি এল 1 2 3 তার মধ্যে এই স্লাইডটা তো কষ্ট করে যদি ওইটা নামায় নিতা বা ওইটা আছে কিনা। আমি কিন্তু স্লাইড ওয়াইজ পড়াচ্ছি, ঠিক আছে? সবার জি কি স্যার। স্লাইড নাই? কার কার স্লাইড নাই? এটা মেসেজে লিখে আশিক, দাও। এটা হচ্ছে স্যার গুগল ক্লাসরুমে আপ দেয় নাই, ওই যে প্রথমে যে দিত না, হ্যাঁ মানে আমি গ্রুপে হ্যাঁ দিছিলাম ওইখানে আছে। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে আর আপলোড দিব না কোনো লেকচার, কারণ আমি অলরেডি 12টা লেকচার আপলোড দিয়ে রাখছি তোমাদেরকে। তো নতুন করে আর আমি আপলোড দিব না। ওই লেকচার গুলোই আর কি আমি কন্টিনিউ মানে সিরিয়ালি পড়াই যাচ্ছি, ঠিক আছে? জি আশা করি স্যার। সবার কাছে আছে। ওকে, তাহলে জি। যাদের মাইক্রোফোনটা অফ করে দাও একটু অফ করে দাও। ওকে, তাহলে কয়টা শর্ত ছিল? দুটো শর্ত। মূল কথা, প্রথম শর্ত হচ্ছে কে এমটির মান 1 এর থেকে কম হতে হবে। যদি কে এ এমটির মান 1 এর থেকে বেশি হয় তাহলে ওভার মডুলেশন হবে, এবং সেক্ষেত্রে ফেজ রিভার্সাল হবে এবং ফেজ ডিস্টরশন হবে, সহজ কথায়। ওকে, একটা শর্ত এটা। আরেকটা দ্বিতীয় শর্ত হচ্ছে the carrier frequency fc is much greater than the highest frequency component w of the message signal। তার মানে হচ্ছে যদি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডাব্লিউ হয় তার থেকে অনেক বেশি হতে হবে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এবং এটা আমরা অলরেডি বলে দিচ্ছি যে আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে মানে আমরা কিভাবে বুঝবো কোনটা মেসেজ সিগন্যাল কোনটা ক্যারিয়ার সিগন্যাল। আমরা এটা বলছিলাম যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হতে হবে। এটা আমরা গত ক্লাসে বলছি, হ্যাঁ গত ক্লাসেই বলছি যে খালিদকে দিয়ে উদাহরণ যে ওই বাচ্চাটা আমার মেসেজ নাকি খালিদ আমার মেসেজ, এটা আমরা বুঝবো কিভাবে? একটা কোশ্চেন থাকতে পারে। তো সেটা আমরা বুঝবো কি দেখে? তার ফ্রিকোয়েন্সি দেখে, যে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে আমার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড শর্ত। কিসের জন্য? এই অ্যামপ্লিটিউড মডুলেশনের কই গেল এটা? এই যে এখানে বলা আছে যে অ্যামপ্লিটিউড মডুলেশন ইনভেলপ থেকে আমরা যে সিগন্যালটা আবার এক্সট্রাক্ট করব তার জন্য আগে ইনভেলপটা তৈরি করার ক্ষেত্রে এই দুটো শর্ত, এই ইনভেলপ দুটা অ্যাটলিস্ট এই দুটো শর্ত মেনে তৈরি করা হয়েছে। কারণ ভাবো তুমি যদি একটা রুটি বানাইতে যে স্টার্টিং এই ভুল করো যে এই মিক্সিং করলাম, রুটিতেও কিন্তু মিক্স করতে হয়, তোমার আটার সাথে পানি দিতে হয়, একটু হালকা লবণ দিতে হবে, এগুলো মিক্সিং যদি ভুল করো তাহলে আউটপুট যে রুটিটা আসবে সেই রুটিটা কিন্তু খেয়ে মজা পাবা না, ঠিক আছে? তো এখানেও তাই, যে ওই ইনভেলপ তৈরি করতে হবে। ইনভেলপ তৈরি করার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না, দুটো শর্ত মেনটেন করতে হবে। একটা হচ্ছে কেএমটির মান অবশ্যই 1 এর থেকে কম হবে, আরেকটা হবে এফসি ডাব্লু থেকে অনেক বেশি। তো ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে মেসেজ ব্যান্ডউইথ, মেসেজের একটা ব্যান্ডউইথ। ডাব্লুটাকে আসলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে ফ্রিকোয়েন্সি বোঝানো হচ্ছে না, ফ্রিকোয়েন্সি আসলে এফএম, যেটা তার ব্যান্ডউইথ, সে মেসেজের একটা ব্যান্ডউইথ, একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ। ওকে, তাহলে if the condition of equation 3.4 is not satisfied, an envelope cannot be visualized and therefore detected satisfactorily। আসলে আমাদের মূল কাজটা হচ্ছে এই ইনভেলপ তৈরি করা, মানে একটা পজিটিভ সাইড একটা ইনভেলপ, নেগেটিভ সাইড একটা ইনভেলপ, ঠিক আছে? মানে একটা ইনভেলপ কিন্তু তার আর কি পজিটিভ এজ দিয়ে যাচ্ছে, একটা নেগেটিভ এজ দিয়ে যাচ্ছে, এরকম একটা ইনভেলপ তৈরি করা। যদি এমন হয় এফসির মান ডাব্লু থেকে কম হয় তাহলে আসলে এটা আমরা তৈরি করতে পারবো না, ঠিক আছে? এটা তাহলে আমরা তৈরি করতে পারবো না, এবং আমরা সেটাকে পরবর্তীতে ডিটেক্টও করতে পারবো না। মূলত আমরা এখন আসি কোথায়? ট্রান্সমিটারে, যেখানে আমাদের মূল কাজ হচ্ছে জেনারেশন করা। কি জেনারেশন করা? অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ জেনারেশন করা। আর রিসিভারে যেটা হয় সেটা হচ্ছে ডিটেকশন করা হয়, ডিটেক্ট করা হয়, ডিমডুলেট করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো কি বলা হলো? প্রোভাইডেড দ্যাট দ্য ইকুয়েশন অফ ইকুয়েশন 3.3 and 3.4 আর satisfy demodulation of the AM wave is achieved by using an envelope detector। বলা হচ্ছে যদি আমরা এই দুটো শর্ত সম্পূর্ণ মানে পূরণ করতে পারি ইনভেলপ তৈরি করার ক্ষেত্রে, শর্ত দুটো কি আবারও বলতেছি, কে এমটি ইজ লেস দ্যান 1 এবং এফসি ইজ ফার গ্রেটার দ্যান ডাব্লিউ, যদি এই দুটো শর্ত আমরা পূরণ করতে পারি তাহলে আমরা সেটাকে ইনভেলপ ডিটেক্টর, ইনভেলপ ডিটেক্টর যে আমি বললাম রিসিভারে কি হয়, ডিটেক্টর থাকে, নাহলে একটা ডিকোডার থাকে, নাহলে একটা ডিএ কনভার্টার থাকে। তাহলে ওই ডিটেক্টর দিয়ে, ইনভেলপ ডিটেক্টর দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো, which is defined as a device whose output traces the envelope of the AM wave acting as the input signal। তার মানে কি? ও আসলে এই সিগন্যালটা, এই ইনভেলপটাকে ডিটেক্ট করে আবার ইনপুট সিগন্যালটা কেমন হবে সেটা বের করে ফেলতে পারবে, ঠিক আছে? ইনভেলপ ডিটেক্টরের কাজ হচ্ছে এটা। তারপরে সে কি করবে? তারপর এই সিগন্যালটাকে সে ডিটেক্ট করে মূল সিগন্যালটাকে সে পাঠিয়ে দিবে আউটপুট ট্রান্সডিউসার, আউটপুট ট্রান্সডিউসার সেটাকে নন ইলেকট্রিক করে ডেস্টিনেশনে পৌঁছায় দিবে।
ওকে, তাহলে সব কথা মনে মিলতেছে। আচ্ছা, দ্য প্রসেস অফ এনভেলপ ডিটেকশন ইজ ডিসকাস লেটার ইন দ্য সেকশন। হ্যাঁ, আমরা এনভেলপ ডিটেকশনটা কি এটা আমরা পড়ালেখা করব। তো বলা হচ্ছে দ্য নেক্সট ইস্যু ফর ডিসকাশন ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন ডিসক্রিপশন অফ অ্যামপ্লিটিউড মডুলেশন লেট এমটি এমএফ। আচ্ছা, তার মানে এমটি হচ্ছে টাইম ডোমেইন অ্যানালাইসিস, আর একটু সময় লাগবে আমার, ঠিক আছে, একটু পর্যন্ত পড়াবো, আমাকে আর কিছুক্ষণ সময় দিতে হবে, এছাড়া পরবর্তীতে আমার মনে হয় বুঝবা না। আচ্ছা, খুব বেশি সময় নিব না, হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় নিতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে। সবার সময় হবে কি 15 থেকে 20 মিনিট? সবাই বলতেছিল, সবাই তো এখানে বলতে হবে, এখানে বললো সবাই। আজকে একটু থাকবে নাকি আমি একটু বলবো, কারণ আমার যেমন হচ্ছে যেটুকু বলছি এটাতে জি স্যার বললে তো আসলে বোঝা সম্ভব না কোনটা জি স্যার, মানে আর একটু বলবো নাকি এখানেই থেমে যাব, তোমাদের যেটা ইচ্ছা। আচ্ছা বলেন, তিনজন জি স্যার বলছেন, এখানে ভয়ের কিছু নাই, যদি তোমাদের খারাপ লাগে বা ভালো না লাগে স্বভাবত তোমরা রোজা রেখে আছো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে যে একটু পড়াইলাম এটা একটু রিভিউ করে দিই একবার, প্রথম থেকে একটু বলে দিই, 5 মিনিট সময় দাও। সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে মডুলেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুইটা ফ্যামিলি বলতে পারি কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনকে। তার একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, যেখানে আমরা ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডকে মডুলেট করব। একটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন, যেখানে আমরা ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি অথবা ফেজকে মডুলেট করব। এবং আমরা কি বললাম যে আমরা আমাদের চ্যানেলের ট্রান্সমিটেড পাওয়ার এবং চ্যানেল ব্যান্ডউইথ এর উপর ডিপেন্ড করে আর কি সবসময় কোন মডুলেশনটা করব বা কি প্রক্রিয়াটা করব সেটা আমরা সবসময় মেজার করব। এবং অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা আছে সেটা চারটা ভাগ করা যায়, সেটাকে চারটা লিনিয়ার মডুলেশন করা যায়। অ্যামপ্লিটিউড মডুলেশন, ডবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার, সিঙ্গেল সাইড ব্যান্ড, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, ঠিক আছে। এবং এগুলো আসলে চার রকম কেন, চারটার মধ্যে ট্রান্সমিটেড পাওয়ার এবং চ্যানেল ব্যান্ডউইথ এক একটা এক এক রকম লাগে, কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে একবার শেষে করব। এরপর আমরা বলছি অ্যামপ্লিটিউড মডুলেশন কিভাবে করা হয়। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের রিগ্রেশন, st equal to ac 1 plus ka mt 2 pi 2 cos 2 pi fc। আচ্ছা, এরপর আমরা বললাম কি যে আমরা এনভেলপ তৈরি করব ডিটেকশনের জন্য, এবং এই এনভেলপ তৈরির ক্ষেত্রে আমরা দুটো শর্ত মেনে চলবো। সেই শর্ত একটা হচ্ছে KAMP ইজ লেস দেন 1 হতে হবে, যদি লেস দেন 1 না হয় তাহলে ওভার মডুলেশন হবে, ওভার মডুলেশন হইলে ফেজ রিভার্সাল হবে। আচ্ছা, আর আরেকটা কি এফসি এর মানটা, মানে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যে মানটা, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি মানটা আমার মেসেজ ব্যান্ডউইথ বা মেসেজের হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থেকে অনেক বড় হইতে হবে, ঠিক আছে। এবং যদি আমরা এই দুটো শর্ত মানাইতে পারি তাহলে যেটা হবে যে আমাদের এই ইনভেলপ ডিটেক্টর দিয়ে আমরা ডিটেকশন করতে পারবো এবং আমাদের যে মেসেজ সিগন্যালটা ছিল সেটাকে আমরা আবার সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবো, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে আমরা এই ফ্রিকোয়েন্সি ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস কিভাবে করে। যেহেতু আমরা বলছিলাম যে আমরা ধরে নিচ্ছি ফেজকে আমরা 0 ধরে নিচ্ছি, তারপরে আমরা কাজ করবো তার অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি নিয়ে। আজকে একটু পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এই অংশটুকু, বাকি অংশটুকু বা তার সঙ্গে আরো কিছু অ্যাড করে আমরা পড়ালেখা করবো। স্যার হ্যাঁ বলো।